নমস্কার। কথায় কথায় আরো একটা এপিসোড নিয়ে আজ আমরা হাজির হচ্ছি। আজ আমরা পেয়েছি পুলক কর্মকারকে। পুলক কর্মকার অত্যন্ত পরিচিত নাম অঙ্কন শিল্পের ক্ষেত্রে। মূলত স্বর্ণকার পরিবারের মানুষ তিনি, এবং সেই স্বর্ণকারের ব্যবসা থেকে শুরু করে পুলক কর্মকার কিভাবে আজকে গোটা রাজ্যের মধ্যে পরিচিত হয়ে উঠলেন সে কাহিনী আপনাদের শোনাবো। এবং সব থেকে বড় কথা, পুলক কর্মকার শুধু একজন অঙ্কন শিল্পী নয়, কিভাবে তার জীবনটা শুরু করেছিলেন ছোট ছোট মাটির কাজ দিয়ে। এবং এখন আমরা বিভিন্ন অনুষ্ঠানে পুলক কর্মকারের গান শুনে থাকি। যারা সঙ্গীত পাগল মানুষ তারা মোহাম্মদ রফির কণ্ঠ শোনেন পুলক কর্মকারের মধ্যে দিয়ে। সেই পুলকদাকে আজ আমরা পেয়েছি। পুলকদা, তোমার স্বাগত। নমস্কার, ধন্যবাদ আমার শুনেছি। তো পুলকদা হাজির হয়েছেন আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে। একটু শুরু থেকেই আমরা একটু জেনে নিই, পুলকদা তোমার শিল্প জীবনটার সূচনা কিভাবে হয়েছিল? আমার শিল্প জীবনটা শুরু হয়েছিল, আমি জন্মে থেকেই দেখেছি আমাদের একান্নবর্তী পরিবারে আমাদের দারিদ্রতার সঙ্গে কেটেছে। অভাব হয়নি, কিন্তু খুব সচ্ছলতাও ছিল না। তা চূর্ণির পার, মাটির পলিমাটির অভাব নেই। মনের থেকে এমনি সৃজনাত্মক মনোভাব নিয়ে বিভিন্ন মূর্তি তৈরি করতাম, ছোট ছোট পুতুল, যেগুলো আমরা এখন লোকশিল্পের মধ্যে দেখতে পাই। নিজের অজান্তেই করতাম। করতে করতে পুতুল গড়া করলাম। ভীষণ ন্যাক ছিল, মনে হতো পড়াশোনা বাদ দিয়েই সেটা করি। এর জন্যে মারও খেতে হয়েছে। তো যাই হোক, সেই মূর্তি করতাম, ছোট ছোট মূর্তি, ঝুলনের পুতুল, এইসব থেকে আস্তে আস্তে আমার এই শিল্পের প্রতি, যে চারুকলা যে শিল্পের প্রতি প্রগাঢ় অনুরাগ জন্মায়। যেটা কি বলবো, আমাকে ভীষণভাবে মনে হতো কি এই পড়াশোনা ছাড়াও এটার মধ্যে যে আলাদা যে সৃজনশীলতা আছে, এটা নিয়ে মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে। ঠিক এই চিন্তা ভাবনা নিয়েই আমি আস্তে আস্তে ওই সবগুলো আর কি শুরু করেছিলাম। বাড়িতে যদিও পছন্দ করতো না, সেই সময়টা তো 70-এর দশক, সেই সময়টা খুবই অবস্থা। যাই হোক, আমি ওইভাবেই শুরু করেছি। এই যে পুতুলগুলো গড়তে বিভিন্ন ঝুলনের সময়, অন্যান্য সময় প্রচুর সংখ্যক নাকি এক আধটা? প্রথম হতো কি, পুতুল গড়তে গিয়ে মনে হচ্ছে একই রকম পুতুল আর একটা করতে ইচ্ছা করছে। তখন কেউ একজনে বলল যে, মনে হলো যে এই যে মেলাতে যে পুতুলগুলো বিক্রি হয় সেগুলোতে একই রকম অনেকগুলো পুতুল, এটা কি করে হয়? তখন কেউ একজন বললো এটা ছাঁচ থেকে হয়। ছাঁচটা তাহলে কোথায় কিনতে পাওয়া যায়? তখন মাথার মধ্যে এসব ঘুরতে লাগলো, কিন্তু ছাঁচ তো কেউ কোথাও কিনতে পাওয়া যায় না। ছাঁচ নিজেই তৈরি করতে হয়। যার প্রত্যেকটা পুতুল আলাদা আলাদা হতো। সেই বড়বইয়ের পুতুল মাছ ধরছে, তারপরে বাজারের নিয়ে বসেছে গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, তারপরে আমাদের ষষ্ঠী ঠাকুর, এই সবগুলো ছোট ছোট পুতুল করতাম। লোকেরা পছন্দ হতো, কেউ এমনি নিয়ে যেত, কেউ আবার খুশি হয়ে। তখন 10 পয়সার ভীষণ মূল্য ছিল। আমরা করতাম কি, মেলার সময় 10 পয়সা করে করে জমিয়ে 1 টাকা, তখন বিশাল ব্যাপার। এই সবগুলো হতো। আর ওইগুলো কেউ নিত, সংগ্রহ করত, উৎসাহ দিত বলে মনে হতো। হ্যাঁ, কিন্তু মনে হতো যে তাহলে তো আমার ওই যে একটা আনন্দ, একটা ইন্সপিরেশন পেয়ে যেতাম যে আমার জিনিস ওরা লোকে পয়সা দিয়ে কিনছে, এই যে একটা ব্যাপার। সেখান থেকে এইগুলো আস্তে আস্তে তারপরে হলো কি, আমরা বন্ধুরা সবাই মিলে ছোট ছোট দুর্গা ঠাকুর তৈরি করে বিক্রি করতাম, নিজেরা পুজো করতাম, কালী ঠাকুর। তারপরে আমি যখন ক্লাস 3-তে 4-এ পড়ি, তখন একবার সরস্বতী ঠাকুর তৈরি করেছিলাম 4-5খানা খড় দিয়ে বেঁধে। সেই আমার প্রথম বড় মূর্তি করা করেছিলাম। পাড়ার সবাই অনেকেই পুজো টুজো করেছিল, কিছু পয়সাও হয়েছিল। হ্যাঁ, আর অনেক ভুলভ্রান্তি তখন তো ছিল। তারপরে আস্তে আস্তে ওইগুলো আস্তে পালেদের বাড়িতে, প্রত্যেকটা রানাঘাটের প্রত্যেকটা পাল আমাকে সেই ছোটবেলা থেকে আজও আমার সেই অভ্যাসটা আছে যে মূর্তি করার সময় পালেদের ওখানে গিয়ে দেখতাম। এমনি কারুর কাছে শেখুনি তো? না, এই জিনিসটা আমার কারুর কাছে সরস্বতী ঠাকুর করলে মূর্তি, ছোট ছোট ঝুলনের জন্য মূর্তি, এগুলো একদম সম্পূর্ণ নিজের ভাবনা থেকে করা। আমার যেটা একটা ইন্সপিরেশন ছিল,
আমাদের পাশের বাড়ি, আমরা ওকে দিদিমা ঠাকুমা এইসব যাই বলেন, উনি শিবের মূর্তি তৈরি করতেন। প্রতি সোমবার উনি শিবের মূর্তি তৈরি করে, ওইটা দেখে আমার ভীষণ ভালো লাগতো। এই করে করে মানে পড়াশোনা হোক না হোক ওর প্রতি বেশ একটা অনুরক্ত হয়ে উঠেছিল, পরিচিতিও হয়ে উঠলো। সবাই তখন মোটামুটি মানে এটা এবার কিন্তু এটা করবি, আমাদের একটা ঠাকুর বানিয়ে দিবি, এই যে একটা ব্যাপার, এইটা ছিল। আচ্ছা। হ্যাঁ, এইসব নিয়েই চলেছে আর কি। তা এরপর কি তো মেইন স্ট্রিমের লেখাপড়ায় তো গেলে? হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে আমাদের ওখানে তো বন্যা কবলিত এলাকা। আমার ওই প্রতি বছর তখন প্রায় 2-3 বছর পর পর বন্যা হতো। আর সবচেয়ে বড় কথা, ওই সময় মানে আমাদের পাড়াতে অনেকের বাড়ি, সেই সময় আমাদের বাড়িতেও ছিল কাঁচা মাটি, মুলিবাসের বেড়া দেওয়া। আমাদের 3-4 ভাই বোন একসঙ্গে থাকতাম, কাকারাও থাকতেন। এইভাবেই করতো, ফলে সেই সব জিনিসের সংরক্ষণ করা যায়নি, প্রচুর জিনিস নষ্ট হয়েছে। আর উদাসীন ছিলাম, ওটা যে সংরক্ষণ করে রাখা যায়, এখন যেমন ভাবি এটা অ্যান্টিক ভ্যালু, ওই সময় তো অত মাথায় ছিল না, ভাবনাতেই আসেনি। আর পড়াশোনা করতাম, বাড়িতে একটু জমি জমা ছিল, গরু বাছুর এইসব নিয়ে এটা করতে, কিন্তু ওইগুলো মাথায় মাথায় ঘুরতে কেউ। আর 70 দশক যে সময়টা বলছে, তখন জীবন ধারণটাই খুব কষ্টে, একদম কষ্টে ছিল। আমার মনে আছে ভুট্টা সকালবেলা আমাদের ছিল ভুট্টার খাবার, সেই খেয়ে আমরা পড়তে যেতাম বা করতে, সবাই মিলে একসঙ্গে বসে খেতাম। তবে তার মধ্যে একটা আলাদা আনন্দ ছিল, হ্যাঁ, দারুণ। আর টেস্ট, ওটা যেন অমৃত মনে হতো। ভুট্টা মাইলো খাইনি, কিন্তু ভুট্টা খেয়েছি, এত ভালো খেয়েছি। তারপরে রেশনের লাইন দিয়ে বিভিন্ন খাবার দাবার কিনেছি। এইসব বন্যা হলে এইসব নানা কিছু এইসবের মধ্যে দিয়ে আমাদের মানে চলেছে। দুঃখ কষ্ট একসঙ্গে ভাগাভাগি করে নেওয়া। হ্যাঁ, মানে কষ্টকে এখন যেমন মনে হয় যে ওই সময়টা কি করে পার হয়ে এসেছি, তখন যেন মনে হতো যে এটা বিভীষিকা মনে হতো। কিন্তু তার মধ্যেই ওই সমস্ত গুলো চালিয়ে যেতাম। কিছু মানুষ তো উৎসাহ দিতেন আমাকে যে এগুলো করে যা, কর, ভালো। আবার কিছু মানুষ বলতেন না, পড়াশোনা না করে এগুলো করা ঠিক। এবং আমার মনে হয় তোমার এই যে সৃজনী শক্তিটা ছিল, এইটার জন্য দুঃখ কষ্টের যে যন্ত্রণাটা তোমাকে গ্রাস করতে পারে, হতাশা আমাকে মানে সত্যি কথা বলতে, তুমি যে কথাটা বললে যে আমি এখনো ওই সৃজনাত্মক মনোভাব নিয়ে থাকি বলেই আমার কোনো কিছু খুব একটা বড়, কেন আমি প্রচুর জীবনে আঘাত পেয়েছি, সেইটা এখন প্রাসঙ্গিক নয়। সেটা শিল্পের ক্ষেত্রে, নানা ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, এখন আমার সেগুলোর কিছু মনে হয় না। আমার সবচেয়ে বড় অবলম্বন সঙ্গীত, আর সবচেয়ে বড় রং, পেন্সিল, ক্যানভাস, বিভিন্ন লোকের সঙ্গে থিয়েটার, কবিতা, গান, এইসব নিয়েই আমার মনে হয় যে এগুলো নিয়ে থাকি বলে ওগুলো আমাকে খুব একটা দুর্বল, আঘাত করে কিন্তু দুর্বল করতে পারে, এটা আমার মনে হয়েছে। আমি স্কুলিংটা কোথায় হয়েছে? এই আঁকার না, এমনি তোমার মেইন স্ট্রিমের পড়াশোনা আমার, আমি একবারে ক্লাস 3-তে ভর্তি হয়েছি। আচ্ছা। কারণ 1-এ ভর্তি করেছিলেন, তখন 1-এর হেড টিচারকে, প্রাইমারি স্কুলের হেড টিচারকে দেখে আমার খুব ভয় লাগতো। কানে বড় বড় চুল ছিল, অনেক উঁচু লম্বা। আমি ওই জন্য, তারপরে আমি একদম ক্লাস 3-তে, তখন তো সব ছিল, ক্লাস 3-তে আমাকে ভর্তি করে দিয়েছিলেন। আর ভর্তি করার পরপরই মানে কেন জানি না, আমি মানে আমাকে লোকে পছন্দ করতে ওই সমস্ত কারণে, ওই বুদ্ধদেব, সরস্বতী ঠাকুর, এইসব করে দেওয়া, আলপনায়কে দেওয়া, এইসবগুলোর জন্য আমাকে লোকে হয়তো পছন্দই করতো আর কি। পড়াশোনায় অতটা ভালো ছিলাম না, কিন্তু মানে হাতের কাজের জন্য জনপ্রিয় ছিল একদম, যে পাস করে যাওয়ার মতো। আর সত্যি কথা বলতে কি, সত্যিটা পড়াশোনা করার যে পরিবেশ, সেই পরিবেশটা তো খুব একটা যে আহামরি ছিল তা নয়, মানে আহামরি ছিল, আর পারিপার্শ্বিক অবস্থা ছিল, কিন্তু বাড়িতে গরু বাছুর, জমি জমা, প্লাস ওই সবার মধ্যে তখন তো লণ্ঠনে আলো জ্বালিয়ে করা। তার তখন কেউ এখন যেমন বলতে তুই পড়াশোনা কর, নানা রকম আমার তখন কেউ বলার ছিল না। ফলে এইসবগুলো নিয়ে কেটে গেছে। মধ্য মেধার যেরকম স্টুডেন্ট যেরকম হয়, কিন্তু আস্তে আস্তে আপছে শুনছিলাম যে আর্ট কলেজে ভর্তি হতে গেলে মাধ্যমিক পাস মিনিমাম। আমার টার্গেট কিন্তু এই আর্ট কলেজ। হ্যাঁ, তো এইসব মাটির মূর্তি করতে করতে দেখলে এগুলো সংরক্ষণ করা খুব
টাফ ব্যাপার। তোমার মনে আছে কিনা জানি না, বঙ্গলিপি খাতা, হ্যাঁ, আরে বাবা। তারপরে তার সঙ্গে সাবস্টিটিউট বেরোলো তাম্রলিপি খাতা। একটা ওদের ছড়াটাও মনে আছে, কলম ছোটে খাতার পাতায়, নানা সব খাতাতে নয়, লেখার মতো লিখতে পারো যদি সে বঙ্গলিপি হয়। একদম একদম, আমার অত ছন্দটা মনে নেই, কিন্তু ওই বঙ্গলিপি খাতা আমি করেছিলাম কি, একটা কিনতাম তো, আর 4-5টা খাতাগুলো ওই ডট পেন দিয়ে না বঙ্গলিপির মতোই ম্যাপ করে সুন্দর করে করে দিতাম। স্যাররা না একটু মানে তাজ্জব হয়ে যেত। তাজ্জব হয়ে যেত, এই তোর কি ছাপাটা এরকম হয়েছে কেন? আমি বললাম, এটা অন্যভাবে ছাপা। বলে, ও এটা তুই হাতে করেছি। এই যে ব্যাপারটা তখন ছিল, মানে মানে আমাকে কিন্তু আমি বিভিন্ন ভাবে যত দুঃখ কষ্ট পারিবারিক এই যে অভাব অভিযোগ দারিদ্র এসব কিন্তু আমাকে এইসব সৃজনশীলতার মধ্যে ছিলাম বলেই হয়তো আমার এগুলো খুব একটা আমাকে দুর্বল হতে দেয়নি। ঠিক এই করতে করতে একদিন দেখলাম মিউজিয়ামে এরকম স্টাডি হচ্ছে, অনেক ছেলেরা মূর্তি দেখে আঁকছে, আমার খুব ভালো লাগলো, বা এত সুন্দর জিনিস। তখন তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, তখন বললো এই তো আর্ট কলেজ, এই পাশে আর্ট কলেজ, আমরা এখানে অ্যাডমিশন টেস্ট দেবো বলে আমরা স্টাডি করছি। আচ্ছা, স্টাডি তো এমনি করতে দেবে না সতুদা। হ্যাঁ। ওইখানে তখন দাসবাবু ছিলেন, পারমিশন করাতে হতো, মিউজিয়ামের যে কিউরেটর, ওনার কাছে আমরা পারমিশন করিয়েছিলাম। করিয়ে তখন আমি 11-12 হায়ার সেকেন্ডারি দিয়েছি। হায়ার সেকেন্ডারি তখন তো 3 মাস ছুটি পাওয়া যেত। হায়ার সেকেন্ডারি এখন যেমন পরীক্ষা দেওয়ার পর দিন সব পড়াশোনা লেগে পড়লো, আমাদের ওই সময়টা খুব একটু রেস্ট। হ্যাঁ, তা ওই মিউজিয়ামটা কি করে যেন আমাদের সামনে উন্মুক্ত হয়ে গেল, খুঁজে পেলাম। ওইখান থেকে অনেকগুলো আমি উইংস পেয়ে গেলাম, আর্ট কলেজের ঠিকানা, কোথায় কোথায় ফর্ম দেয়, কি বৃত্তান্ত, এইসব, প্লাস ব্যাকরণ মেনে স্টাডি করতাম, এইভাবে হয়, এই কম্পোজিশন গুলো হয়, এইভাবে আমি আর্ট কলেজে ভর্তি, আমাদের একটা প্রিপারেশন আমার একটা চলতে থাকে। আমরা এমনও হয়েছে বহু জায়গায় আউটডোরে গিয়েছি, কাছেপাড়ায় আউটডোরে গিয়েছি, দেখে একটা কম্পিটিশন হচ্ছে, হ্যাঁ 12 পর্যন্ত, সেখানে নাম দিয়ে ছবি এঁকে প্রাইজ নিয়ে বাড়িতে এলাম। এই হচ্ছে তুমি তো প্রচুর প্রাইজ পেয়েছো। দেখো, আমি মানে ছেলেবেলায় আমার আঁকার শুরুটা, প্রথাগতভাবে শুরুটা মাধ্যমিকের পর, ফলে আমি সেই অনুযায়ী যে বিশাল, এখন যেমন 6, 7, 8 আমি ওই মাধ্যমিক থেকে হায়ার সেকেন্ডারি যেটুকু ওইটুকু অবস্থায় যা স্টেট লেভেল বলো সমস্ত প্রাইজই পেয়েছি, কিন্তু সেগুলো তো আর এখন সংরক্ষণ নেই, আর তখন এসব ব্যবস্থাও ছিল না। তখন যুব উৎসব হতো মনে হয়। হ্যাঁ একদম, যুব উৎসবে মানে আমি ফার্স্ট সেকেন্ড এরকম হতাম, হ্যাঁ। আমাদের সেই তখন পুরনো রবীন্দ্র ভবনে হতো। হ্যাঁ, আর এইসব নিয়ে করতো। আর আরেকটা ব্যাপার কি, এই যে প্রতিযোগিতার ব্যাপারটা না, আমার প্রথম থেকেই যেন কিরকম একটা মনে হতো, আমার ভিতরে যে একটা এটা মানুষ ঠিক করে দেবে, হ্যাঁ, এটা হতে পারে, সেইটা প্রতিযোগিতার যে খাতা দেখবে, আমার মনে হতো সে কি এইটা জানে, আমি যে দৃষ্টিকোণ থেকে এটা করলাম। আমার কি তখন এইটাই মনে হতো। এখন আমি কোনো জায়গায় জাজ হলে কিন্তু আমার এইটা মনে হয় যে আমার তো এই কথাটা মনে হতো, আমাকে যদি কেউ প্রশ্ন করে যে এই ভদ্রলোক বা এই জাজটা কি এই ব্যাপারটা জানে, এখন আমার মনে বলে খুব হাসি পায়। যে শিল্পী এটা কোন ভাবনায় এঁকেছে, আমি কি ঠিক ধরতে পারছি। একদম এটাই। ইন্ডিয়ান আর্ট কলেজে তো বেশ কয়েক বছর ওখানে কাটলো। হ্যাঁ। ওই জীবনটা একটু বলো। জীবনটা দেখো, এটা আমার খুব ট্র্যাজিক, মানে কি বলবো তোমাকে। আর্ট কলেজে ফর্ম নিয়ে এসে রবীন্দ্রভারতী, ইন্ডিয়ান আর্ট কলেজ, গভর্নমেন্ট কলেজ, সমস্ত কলেজেই দিয়েছি। ইন্ডিয়ান আর্ট কলেজে ফার্স্ট অ্যাডমিশন টেস্ট, আমি ফার্স্টে ওখানে অ্যাডমিশন টেস্ট দিয়েছি। আর সত্যি কথা বলতে দাদা, আমার সেই ঝোলা ব্যাগ, তার মধ্যে বড় একটা বোর্ড, আর এত বড় ঢাইয়া একটা টিফিন কোটো, তার মধ্যে সুজি, এই আমার খাবার ছিল। আর দেখছি সব ওখানে, এটা ইন্ডিয়ান আর্ট কলেজ কেন, সমস্ত আর্ট কলেজ টোটালি বলছি, কেউ কাউকে স্কুটার নিয়ে নামিয়ে দিচ্ছে, কেউ গাড়ি করে আসছে, সে তাদের বিশাল অ্যাসকাজ ব্যাপার। আমার যেন মনে হচ্ছে আমি কোথায় এসে পড়লাম, কোন নেই রাজ্য থেকে গিয়েছি, আমি কি সাথে পেরে উঠবো বাবা, এটা তো বিশাল বিশাল ব্যাপার। মানে সত্যি কথা, একটা এন্ট্রান্স পরীক্ষা দিতে আসছে, আর আমার সেই বেল বটম, সেই ঢোলা প্যান্ট, এইসব নিয়ে আমি পরীক্ষা দিতে গিয়েছি। যাই হোক, কেউ পাত্তা দেয়নি, দেওয়ার কথাও না, আমাকে কেন পাত্তা দেবে তারা। ঠিক, আমার মনে আছে আমাদের একটা অ্যান্টিক দিয়েছিল, হোপের অ্যান্টিক, ফার্স্ট 2 হাফে পরীক্ষা হয়, অ্যান্টিক দিয়েছিল। সেই অ্যান্টিকে পেন্সিল দিয়ে আমাকে 2 ঘন্টা সময়, আমার মোটামুটি 1 ঘন্টা 20-25 মিনিটে হয়ে গেছিল পুরো কম। তখন প্রিন্সিপাল বা আরো যারা আছে ওরা এসে দেখে গেল, এই ছেলেটা সুন্দর ড্রয়িং করেছে তো, হ্যাঁ আচ্ছা। তাও তখন পাশাপাশি ফিসফাস হচ্ছে,
হ্যাঁ, এইবার যেই ফার্স্ট হাফটা হয়ে গেছে, ফার্স্ট হাফ হওয়ার পর তখন আমাকে আলাপ করছে আমার সাথে যেচে। আমি তো ভাবছি বাবা আমার সাথে যেচে আলাপ করছে। তা যাই হোক, ওখানে করার পর সেকেন্ড হাফে দিয়েছিল ফেরিঘাট। আমার তো ফেরিঘাট ধরো চূর্ণিতে আমি মানে তখন তো নৌকা ছিল, যাচ্ছি ফেরিঘাট দিয়ে, ফিরছি ফেরিঘাট দিয়ে। এই চূর্ণি দাদা কি বলবো, আমাকে অনেক জীবনে অনেক কিছু দিয়েছে চূর্ণি নদী। নদী তো আমাদের সব একদম সত্যি, আমি ভুলতে পারবো না। চূর্ণি নদী, রানাঘাটের পাঁচজনের বাড়ি, তা ওখানেও করেছি আমি। দাদা কি বলবো, ইন্ডিয়ান আর্ট কলেজে অ্যাডমিশন টেস্টে থার্ড হয়েছিলাম। প্রচুর আচ্ছা। ছেলে মেয়ে এসেছিল, থার্ড হয়েছিলাম। কতজন মতো পরীক্ষা প্রায় দিয়েছিল? ধরো তখন প্রায় 4-5 হাজার, 4-5 হাজারের মধ্যে তুমি থার্ড, মানে 3 দিন ধরে পরীক্ষা হয়েছিল। এই যে আর্ট কলেজ কি বলবো, বিশাল খরচা। আমার কালকে মনে পড়ছে, আমি যে এলাম কালকে, আমি আর্ট কলেজ কিভাবে চালাবো, ভর্তি তো হই পরে ভাবা যায়। মাধ্যমিকের পর নিজের খরচায় পড়াশোনা চালানো, জেনারেল লাইন বলো এই বলো, যাই হোক আমাকে কোনো না কোনোভাবে ঈশ্বর আমাকে পেছন থেকে ব্যাক করেছেন। আমার বাড়ির অবর্তমানে কিন্তু এসব চলছে। আমি আর্ট কলেজে অ্যাডমিশন টেস্ট দেওয়া, এইসব বাড়ির লোকেরা জানে না? বাড়ির লোকেরা কেউ জানে না। মানে আমার বাড়ির পারিবারিক অবস্থা যেহেতু শিল্পী মানে তো সেই ভ্যাগাবন, তার কোনো ভবিষ্যৎ নেই। আর আগে এখন যেরকম মানে গার্জেনরাই চাইছে একটা ওখানে পড়াশোনা করো, তখন ইয়ে করেনি। তারা চাইছে মেইন স্ট্রিমে গিয়ে কিছু রোজগারের একদম, জায়গায় একদম। আসুক। আর এখন তখন না বলে ইয়ে করেছি একদম অজান্তে। আর আমার দাদার একটা জামা, আমি কি বলবো, এটা আমি কোনোদিন বলিনি। আমার আমার দাদার একটা ভালো অ্যাডমিশন যেদিন ওরাল হবে, সেদিনকে আমি দাদার একটা, আমার যে জ্যেষ্ঠ ভ্রাতা, তার জামা প্যান্ট পরে গিয়েছিলাম। কি বলবো দাদা তোমাকে, সে এসেছি বলে আমাকে, ওটা পড়ে গেছি বলে আমাকে গরু যেরকম পেটায়, আমি প্রচন্ড মার খেয়েছিলাম। আজ পর্যন্ত তার সাথে আমার মানে শুধু জামাটা পরে গিয়ে জামা প্যান্টটা পরেছিলাম, কারণ আমার ওইখানে ছিল না তোমার আর ভালো সেই জামা। পরিস্থিতিটা আমার ছিল না। যা এই নানা কিছুর মধ্যে ডুবে থাকি বলে আমাকে এই কষ্টটা আমার কখনো মনে হয়নি যে এটা আমার কষ্ট। আমাকে ছবি আঁকার জন্য আমি সারা রাত জাগতে পারি, ছবি আঁকার জন্য যেখানে খুশি যেতে পারি, ছবি আঁকার জন্য কোজাগরি বললে রাত্রি স্কুল থেকে ডাইরেক্ট এখানে ফিরে এসে আবার এখান থেকে গিয়ে ডাইরেক্ট স্কুল করতে পারি। আমার বাড়িতে জানে আমি অসুস্থ মানুষ, তবুও জানে যে ওই লোকটা কিন্তু এসবে নিয়ে আছে বলেই ভালো আছে, ভালো থাকে। সবসময় হয়তো সবার কথা রাখতেও পারি না, কিন্তু আমি চেষ্টা করি, শুধু আমার হার্ট অ্যান্ড সোল, আমি কিন্তু চেষ্টাটা করি যে সবার কাছে, এই চেষ্টা হয়তো সবার কাছে তো ভালো হওয়া যায় না, এই সবার কথা রাখতে গিয়ে হয়তো কারো কারোর কাছে অপ্রিয় হয়। ঠিক। আচ্ছা, গানের লাইনে গেলে কিভাবে? হ্যাঁ, এটা একটা খুব মজার ব্যাপার। দেখো এটা মানে দেখো, আমি যখন গান জানি না তখন আমি গান গেয়ে রোজগার করেছি। আচ্ছা। মানে গান জানি না বলতে মানে সেই অর্থে গান শিখিনি মানে এই আমি আমার যে স্টুডিওটা ছিল, ছবি আঁকার ঘর, সেইখানে পাশে একজন তবলা বাজাতো, সে আমার বন্ধুর ভাই, ভাড়া থাকতো। কারেন্ট অফ হয়ে গেলেই সে কি করতো, আমি গান বাজনা করতাম। আর আমার কেন জানি না শ্রদ্ধেয় শিল্পী মোহাম্মদ রফির গান আমার ভীষণ ভালো লাগতো। আমি গান টান করতাম, তা ও তবলা বাজাতো বলে আমার সঙ্গে সঙ্গত করতো। আমি কিন্তু তখন হারমোনিয়াম বাজাতে পারি না, কিচ্ছু করতে পারি না, শুধু মুখস্থ করে করে কোথায় থামতে হবে, কোথায় ছাড়তে হবে, এই করে এগোচ্ছি। হ্যাঁ, ওই ভালো লাগছে। তখন বললো, দেখ তোর গলাটা এত, চল একটা অর্কেস্ট্রা টিম হয়েছে, ওখানে তোকে নিয়ে যাই। ওই নিয়ে গেল ওরা, আমার জানি না গলা শুনে বললো, তুমি আমাদের এখানে থেকে যাও, আমরা তোমাকে তৈরি করে নেবো। ওখানে পার্মানেন্ট হয়ে গেল। আর এটা আরো হলো, কারণ একটা আর্ট কলেজে দাদা কি বলবো তোমাকে সতুদা, একটা আর্ট কলেজে প্রচুর খরচ। আমি সেই খরচটা কি করে যাবো? আমার তখন সাইনবোর্ড লেখা, ঘুড়ি তৈরি করে বিক্রি করা, সাইনবোর্ড পয়লা বৈশাখের আগে আমার কোথায় হুঁশ নেই, 3 তলায় উঠি না 4 তলায় উঠছি, তন্তুজ, এনটিসি এইসব আমি সাইনবোর্ড লিখছি। আচ্ছা। পার্টির বোর্ডিং হ্যাঙ্গার এইসব লিখছি। যে যা বলছে দাদা, চুরি না করে আমি দেখলাম যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আর আমার এই শিল্পটাকে রাখতে হলে আমাকে কিন্তু এই জিনিসটা, আমি পয়সাটা কোথা থেকে পাবো? একটা আর্ট কলেজে প্রচুর খরচ, আমি কালকে জানি না আর্ট কলেজে আমি খরচটা কোথা থেকে তুলি। তা যাই হোক, প্রথম তুমি ঘুড়ি তৈরি করতে? হ্যাঁ। কতদিন করেছো? অনেকদিন। এবং বিক্রিও তো বিক্রি আমার পাড়াতে রানাঘাটের, আমি বাইরে গিয়ে বিক্রি করতাম, করতাম না।
আমাদের পাড়াতে মুলিবাসের দোকান ছিল হ্যাঁ। বেড়ার, সেখান থেকে আমি মুলিবাসের এগুলো নিয়ে আসতাম, ঘুড়ি কাগজ কিনতাম, কিনে আমি যা ঘুড়ি তৈরি করতাম তখন 15 পয়সাটা ঘুড়ি দিতাম। আমার ঘুড়িতে তোমার 7 পয়সা করে লাভ থাকতো একটা ঘুড়ি। আচ্ছা। হ্যাঁ, সেই এটা কোটো ছিল, তখন তো খৈনির কোটো ছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খৈনির কোটোতে সাজিয়ে সাজিয়ে রাখতাম। মোটামুটি ঘুড়ি চলতো ভালো। সব আমার পাড়াতে এলেই সব ঘুড়ি, আমি বিশ্বকর্মা পুজোর আগে আমি নিজেও ঘুড়ি ওড়াতাম আর সব ঘুড়ি বিক্রি করে দিতাম, আমার কিছু পয়সাও আসতো। তো যাই হোক, ওই গানটা যেটা বলছি তোমাকে, হ্যাঁ, গানটা। তা ও নিয়ে গেল দাদা, তা তখন আমার মনে আছে 175 টাকা পেয়েছিলাম আমি গান। আচ্ছা, প্রথম। এটা কতদিন আগে? এটা তখন 84-85। আরে বাবারে, তার মানে প্রায় 37-38 হ্যাঁ, বছর আগে। একদম 175 টাকা পেতাম। তা প্রথম ইয়েতে বললো তুমি কেন প্রথম নেবে? কোন গানটা গেয়েছিলে? প্রথম দাদা ওই বাড়ি দূর সে আয়ে। এই দু লাইন হ্যাঁ। তো হবে না? ঠিক আছে, আমি बड़ी दूर से आए हैं प्यार का तोहफा लाए हैं, अपना लो या ठुकरा दो प्यार का तोहफा लाए हैं, बड़ी दूर से आए हैं प्यार का तोहफा लाए हैं। তো এই গানটা দিয়ে আমার প্রথম শুরু করেছিলাম। এমনকি মোহাম্মদ রফি সাহেব যেখানে দূরে ফাংশন করতে যেতেন, উনি এই গানটা দিয়ে শুরু করতেন বলে আমাদের ব্যান্ড লিডার বলতেন যে এই গানটা। এখন আমি যে ব্যান্ড লিডার আন্ডারে আছি, বিজয়েন্দ্র শ্রদ্ধেয় শিল্পী, অনেক গুণী মানুষ, উনিও আমাকে এই গানটা দিয়ে শুরু করান। তো কি বলবো দাদা, শুধু মানে গান গেয়ে রোজগার করেছে, আমার যে কি খুশি। হ্যাঁ, কিন্তু আমার মনে আছে ওইটা দিয়ে আমাকে ক্যানভাস কিনতে, এইটা কালকে কি করব আমি জানি না, কিন্তু কোনো না কোনো ভাবে হয়েছে। তখন তো গান শিখতাম না, শুধু মুখস্থ, এইখানে ধরতে হবে, এইখানে থামতে হবে, ওইখানে মিউজিক ঢুকবে, এই হচ্ছে কানের মধ্যে। তো যাই হোক, মানে এই করে করেই পথ চলা, কিন্তু টার্গেট একটা, ছবি আঁকা, ওটার যেন বিচ্যুতি না হয়। আর একটা জিনিস বলে রাখি, এই প্রতি বছর এই পড়াশোনার খরচ চালার জন্য আমি দুটো করে দুর্গা ঠাকুর বানাতাম। আচ্ছা। এই দুর্গা পুজোতে আমাকে প্রচুর, মানে কি বলবো, মা আমাকে কোনোদিন নিরাশ করেনি। আমি ভেবেছিলাম, বললাম মা তোমার তো এরকম করছি, আমার পড়াশোনাটা দেখো, আমি যেন পাস করিয়ে দিও। আমার ফার্স্ট ডিভিশন স্টার এইসব কোনো দরকার নেই, সেম মেধাও আমার নেই, কিন্তু আমাকে পাসটা করিয়ে দিও যাতে আমি এমএটা করতে পারি, আর্ট, মানে আর্টের এমএটা। তা যাই হোক, এদিকে দুর্গা ঠাকুর নিতে এসছে, বিকম রেজাল্ট বেরিয়েছে, হ্যাঁ আমি পাস করে গেছি। ষষ্ঠীর দিন না কি রেজাল্ট বেরিয়েছিল, সেদিন যে আমার যে কি আনন্দ হচ্ছে। হ্যাঁ, দুটো করে ঠাকুর, বাতকুল্লায় ঠাকুর নিয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, তা বিকম পাস করে গেলাম। বিকম পাস করে তারপরে আর্ট কলেজটা পুরোপুরি করে গেলাম। এইবার বিকম পাসটা করলাম, তো ওই করার পরে তা আমার যে শিল্প শিক্ষা গুরু, যাকে আমি ভগবান মানি, সে চিত্তরঞ্জন দাস, বিকাশ ভট্টাচার্যেরও মাস্টারমশাই ছিলেন, ওনার মাস্টারমশাই ছিলেন আবার অতুল বসু। উনি বলছেন যে এসএসসিতে এত আর্টিস্ট নিচ্ছে, তুমি কেন পরীক্ষা দিচ্ছ? আচ্ছা, ওনার কথা মতো আমি ডু আর ডাই চেষ্টা করলাম। 1 মাস, আমার মনে আছে 1 মাস খেটেছি ঘরের দরজায়, আমার স্টুডিওতে 1 মাস খেটেছি। 1 মাস আমি জানি হবে না, সেই সময় মানে বামফ্রন্টের সময় ছিল, আমাকে বললো তুমি শুধু শুধু পরীক্ষা দিচ্ছ, পাবে না। আমি বললাম আমি চেষ্টা করে দেবো। লাস্ট ইয়ার 37 ইয়ার্স ওল্ড রানিং আমার, তখন যখন আমি ইয়ে করেছি, আমি লাস্ট একবার হলে হবে, না হলে চেষ্টা করে দেখি। তা আমি চেষ্টা করেছিলাম, আমি জানি হবে না, কিন্তু প্রথম পর্যায়ে ভাইবার জন্য আমি মনোনীত হয়েছি এইটা। তারপরে ভাইবা ওটা হয়ে গেল। 16 তারিখ রেজাল্ট বেরিয়েছিল, তারিখটা দেখো, আর 16ই অক্টোবর পরীক্ষা। আচ্ছা, ভাইবা পরীক্ষা বর্ধমানে হবে 16ই অক্টোবর। ঠিক আছে, আমাকে সবাইকে জিজ্ঞেস করছি যারা যারা পেয়েছে কি কি ধরে। আমি সমস্ত শিল্পকলা যা যা আমি কাজ করেছি, আমার যা রিভিউ বিভিন্ন পত্র পত্রিকায় বেরিয়েছে, সমস্ত কিছু নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর ভাইভাতে গিয়েছে, তুলি আমার সঙ্গে ছিল। আচ্ছা, তুলি আমার প্রত্যেকটা জায়গায়, কি বলবো, তুলি আজকে নেই, নেই। আমার বন্ধু, ওকে আমি স্মরণ করি। তুলি আমার খুব ফ্যান ছিল, আর আমার বাড়িতেও ভীষণ ভালো যাতায়াত ছিল।
তুলি আমার সঙ্গে গিয়েছিল। একদিন রাত্রিবেলা আমরা হোটেলে ছিলাম দুর্গাপুরে, খাওয়া দাওয়া হলো, সকালবেলায় ব্যাগটা নিয়ে গেলাম, আমাকে ঢুকতে দেবে, আমাকে ঢুকতে দেবে না। তার মধ্যে অত কিছু বলার দরকার নেই, বলো আপনি তো এত কিছু নিয়ে ঢুকতে পারবেন না। আমি কেন, এগুলো ভাই ভাই লাগবে? বলে লাগবে না আপনি। আচ্ছা যা হোক, আমাকে তুলিকে বললাম তাহলে তুই দাঁড়া এখানে। ওখানে আমার ডাক পড়লো, আমি বললাম স্যার একটা কথা বলবো, আমাকে আমার যে হাতের কাজ আপনার যার উপর দেখবেন সেগুলো আমাকে নিয়ে বলে কেন আপনি ওগুলো আনেননি কেন? আলাম দেখো এনেছি কিন্তু ঢুকতে দিচ্ছে না। সঙ্গে সঙ্গে ওকে ওখান থেকে বকা দিল। উনি তখন সমস্ত আমি নিয়ে এসে করলাম, এইরকম একটা টেবিলে 4 জনা বসে আছে। বলছেন আপনি স্কুলে চাকরি করবেন, আপনাকে কি চাকরি দেবো আমরা? বলছে আপনি আমাকে এঁকে দিতে পারবেন? হ্যাঁ এঁকে দিতে পারবো। বলছে আপনি সামান্য চাকরি কি করবে, কি চাকরি, আপনি চাকরি সত্যিই করবেন? স্যার দেখুন আমার লাস্ট ইয়ার, হ্যাঁ আমার লাস্ট ইয়ার, আর আমার ফিরে তাকানোর সময় নেই। যদি আমি আপনাদেরকে করছি না, যদি আমার হয় আপনারা আমাকে করবেন, নিরাশ করবেন না। সব দেখলো, এটা করলো, বলে দেখুন আমরা আপনাকে কাউকে যেটা বলি না, আমরা আপনাকে বলছি, আপনাকে আমরা ফুল মার্কস দিয়ে দিচ্ছি এখানে, কিন্তু ওখানে কি হয়েছে আমি তো জানতে পারবো না। তো যাই হোক, এম প্যানেল বলে আমার নামটা, এম প্যানেল মানে কনফার্ম। তখন এম প্যানেল কথাটা ছিল আমার, যে তখন দুপুর বেলায় কি বলবো তোমাকে সতুদা, মানে তখন পরিচ্ছন্ন ভাবে চাকরিটা হয়ে গেল। হ্যাঁ এম প্যানেল, তবু বিশ্বাস হচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে না, অনেকের আসছে। তারপরে বর্ধমানে একদিন গেলাম, গিয়ে র্যাঙ্কটা দেখলাম 75টা ভ্যাকান্সি, আমার 43 র্যাঙ্ক, 42 র্যাঙ্ক, 43। তখন তো এরকম কাউন্সিলিং ছিল না যে প্রথম যে পাবে সে এরকম। তা যাই হোক, দুদিন পরে এলো, তখন মনে আছে আমি আঁকা শেখাচ্ছিলাম শান্তিপুরে, এরা বড় বড় বৃহস্পতিবার ছিল, হ্যাঁ সেদিন সম্ভবত 16 তারিখ ছিল, সেও 16 তারিখ। আমি জানলা খুলে দেখি বীরভূম, ঝাপ করে উঠেছে। আমি বললাম এই চাকরি আমি করবো না। 2002 বছরের মধ্যে আমার তখন অনেকটা আমি রিকভারি করে ফেলেছি। আমার মানে বিড়লা চারুকলা মেলা, বিড়লা বিভিন্ন গ্যালারি থেকে আমাকে ডাকছে, আমার ছবি বিক্রি হচ্ছে। আমার তখন মাসে কি বলবো, মানে বলতে নেই, আমার মাসে প্রচুর, আমার যা প্রয়োজন তার থেকে অনেক বেশি আমি ইনকাম। সবচেয়ে বড় কথা, আমি তাদের ডাকে সাড়া দিচ্ছি, তারা আমাকে পছন্দ করছে, আমার গ্যালারিগুলো ডাকছে। সেই সময় আমাকে বীরভূমে চলে, আমি তো যাই হোক বীরভূমে চাকরি নিয়ে এসে অনেক কাহানি, সেটা এখানে অনেক দীর্ঘায়িত হওয়াটা ঠিকও না, সময়ের ব্যাপার আছে ওগুলো। তবে স্কুলটা আমার স্টেশন থেকে খুব একটা দূরে ছিল না। এই হচ্ছে আমার চাকরির ইতিহাস। একটা বাংলা গান হোক রফি। হ্যাঁ সেটা করতে পারি, বাংলা এমনি আধুনিক গান গাই। হ্যাঁ এবার ছেলে মেয়েদের কাছে অনেকটাই অজানা। এইবারে বলো, তোমার আঁকার মাধ্যমে, অর্থাৎ আর্ট কলেজ থেকে বেরিয়ে গ্যালারি করছো, সব করছো, প্রতিষ্ঠা হয়েছো, চাকরি পেয়ে গেলে, এবার পারিবারিক জীবনটা কিভাবে? পারিবারিক জীবন বলতে দাদা, সত্যি কথা বলতে কি, আমি যেহেতু আমার যে সহধর্মিণী আছে, কি বলবো, এরকম দেখা যায় না।
আমি এটা একটু বাড়িয়ে বলছি না, সংসারে হয়তো তার সাথে আমার সাথে মাঝে মাঝে একটু হয়, এই ইয়েটি হয়, মানে আমি ও যেটা পছন্দ, কারণ আমার শরীরের ব্যাপারটা আমি বুঝি, ও আরো বেশি ভালো সে তো বোঝে। সব সংসার। যাই হোক, আমি ছবি আমার আঁকি পছন্দকে তুমি করেছিলেন? দেখো এটা একটা, আমরা আছি এখন একসাথে, এটাই দাদা বড়। না না, সেটা ঠিক আছে, দেখে শুনে অ্যারেঞ্জ বিয়ে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যারেঞ্জ ম্যারেজ। এখন ঘটনা হচ্ছে, এই ছবি আঁকি বলে ও সমস্ত দায়টা নিজের মাথায়। ও নিজেও ভালো ছবি আঁকে, আচ্ছা, ও নিজেও জল রংটা খুব ভালো করে, ফেব্রিকের ডিজাইন ফিজাইন সমস্ত কিছু করে। বাড়িতে একটা সময় বুটিকেরও অনেক ইয়ে টিয়ে করেছিল। আমি চৈতালি বুটিকে, তোমার সঙ্গে বিয়ে হওয়ার কি এটা একটা যোগ্যতা? একদম। আমি জানি অন্য কেউ এলে আমার সংসারে মানিয়ে নিতে পারবে না, কারণ আমি চাকরি পাওয়ার আগে আমার বিয়ে। কারণ ওই অভাবের সংসারে সে কেউ এলে, আর সবচেয়ে বড় কথা সেটা পছন্দ করবে কিনা, সেই এটা একটা ক্রাইটেরিয়া। তো ও ওর মতো করে সমস্ত কিছু মানিয়ে নেয়। এখনো বাজার হাট, এমনকি আমি যে বীরভূমে চাকরি পাওয়ার পর চলে গেছে, আমার মেয়ে তখন খুব ছোট, আচ্ছা। তো সেই মেয়ের তখন 3 বছর বয়স, পুরো সংসারটাও নিজের মতো করে, একতলা বাড়ি নিজের মতো করে করে, আমি শুধু মেটেরিয়ালসটার জন্য টাকা পয়সা সরবরাহ করে গেছি, বাকি সব ও করছে। এমনকি সমস্ত কিছু আমাকে বাজারও করতে হয় না। আচ্ছা, আর একটা বলো, তুমি তো অনেক এক্সিবিশন করেছো, ভালো কয়েকটা এক্সিবিশন, যেখানে গিয়ে তোমার ব্যাপ্তিটা আরো বেড়েছে, এরকম কয়েকটা এক্সিবিশনের একটু উল্লেখ করো। দেখো, আমি কলকাতার বাইরে গিয়ে আমার এক্সিবিশন চোখ খুলে গেছে। আচ্ছা, চোখ খুলে গেছে, মানে বাংলার শিল্পীদের যে ওখানে মানে ভীষণ কদর, বিশেষ করে রিয়েলিস্টিক পেন্টিং। আচ্ছা, সবাই যার জন্য দিল্লি বোম্বে যেতে চায়, কিন্তু এটা খুব কস্টলি, অনেক খরচার ব্যাপার। ওখানে গেলে অ্যাটলিস্ট ছবি বিক্রি হবে এরকম। এখন পরিস্থিতি পাল্টেছে, কিন্তু বাইরে একটা শিল্পী সে কেন বাংলার মধ্যে পড়ে থাকবে? তার শিল্পকর্ম দেশের ভেতরে ছড়িয়ে পড়ুক, দেশের বাইরে ছড়িয়ে পড়ুক, তার যে স্কিল, তার যে চিন্তা ভাবনা, তার যে সৃজনশীলতা, এই সবগুলো সে সবার সাথে কম্পেয়ার করবে, তবে তো সেটা জায়গায় যেতে পারবে। অনেক বড় জগৎ, অনেক বড় জগৎটাকে। যেমন বোম্বেতে গিয়ে আমার মনে আছে বিশাল ব্যাপার। আমরা যখন গিয়েছি, প্রথম এক্সিবিশন করেছিলাম আমি আর আরেকজনা, আমাদের রানাঘাটের একজন শিল্পী, তখন 36,000 টাকা হল ভাড়া ছিল 2000 সালে। যাই হোক, সেইখানে আমার বেশ প্রচুর ছবি বিক্রি হয়েছে, তখন আমার চাকরি ছিল। তো যাই হোক, ওইখানে ছবিটি ইন্সপিরেশন পেয়েছি। আচ্ছা, একটা কথা বলো, তোমার শহরকে তুমি চেনো, তোমার জেলাকে তুমি চেনো ছবির ক্ষেত্রে, বা তুমি বাইরে ঘুরেছো বিভিন্ন রাজ্যে, ছবির কদর বা ছবি পয়সা দিয়ে কিনে ঘরে রাখা, এক্ষেত্রে কোন জায়গাটা মনে হয় তোমার কাছে সব থেকে বেশি মানে এগিয়ে? দিল্লি, দিল্লি, বোম্বে। ওখানে ছবির রসিক আছে। ছবির রসিকের চেয়ে বড় কথা যে দেখো, আমাদের তো একটা জায়গায় যাব, ছবির যখন সিগনেচার বিক্রি হবে এমন তো তখন ছিল না। না, রিনাউন্ডার যে সিগনেচার দেখে নিয়ে যাবে, কিন্তু 25, 30, 40, 50,000 টাকার ছবি, 50 বলবো না, 30, 35, 40 এরকম টাকার ছবি ওখানে হামেশাই ফ্লাইং ইয়েরা নেই। সবচেয়ে বড় কথা আমি দেখেছি দিল্লিতে, ললিতকলাতে, ওখানে বাথরুমেও একটা ছবি টাঙানো আছে। একদমই। মানে লোকের একটা ফ্ল্যাট কিনছে, তো ফ্ল্যাটটা কি করে সাজাবো? আমার বোম্বেতে মনে আছে ফ্ল্যাট, সে ফ্ল্যাটের আমার এইটা বলে সেই ছবিগুলো খুঁজছে, এই ধরনের ছবি কিনবো। আমি লাখ লাখ টাকা খরচ করে একটা ফ্ল্যাট কিনছি, আর আমি যদি সেখানে 1 লাখ টাকা খরচ করি যে আমি 10টা পেন্টিং কিনা, তার চেয়ে বড় কথা, যে যত বেশি পেন্টিং কিনবে সে মানে কি বলবো, তার সমাজে তার একটা স্থান একটা অন্যরকম, একদম উঁচু, যে আমার অমুকের একটা পেন্টিং। যেমন আমার মনে আছে প্রথম এক্সিবিশনে কিছু ইয়ে, উনি 2টো পেন্টিং কিনেছিলেন ওয়াটার কালারের, আমাকে বললো, আমি কিছু খুচরো ছবিও রেখেছিলাম, বলো আমি ওটাও নিতে চাই, ওগুলো নিতে চাই, একটু কম করুন, আমার কাছে এই এই আর্টিস্টের ছবি আছে, হ্যাঁ, তবে আপনার ওয়াটার কালারটা ভালো লেগেছে, এগুলো আমি নিয়েছি। তারপর লাস্টের দিন একজন ভদ্রলোক, একদম সাদামাটা ভদ্রলোক, বলো আপনার ছবিটা এত দাম, একটু যদি কম করেন। আমি লাস্টের দিন, তখন ছবি ধরুন প্যাক আপ হবে, আর আপনার যেটা মনে হয় সেটা বলুন। ওরা মানে স্বামী স্ত্রী এসেছিলেন, তখন বললো যে আমি 2000 টাকা কমাবো। আমি ঠিক আছে, আপনি নিয়ে যান। মানে আমার ছবিটা দেখো, আমি কিন্তু খুব বেশি ছবির ব্যাপারে বার্গেনিং করি না, আজ পর্যন্ত করিনি। যে আমি মনে করি যেটা আমার সাথে কেউ
সহমত পোষণ নাও করতে পারেন। অনেকে আছে না, আমি ছবি আঁকতে পারি না, আমার ছবি এত 1000 টাকা দাম। আরে বাবা, আমি ছবিটা আঁকবো, আমার ছবিটার থেকে কিছু বেশি পেলে একটা লোক যখন সে আমার ছবিটা ঘরে সে কালেক্ট করবে, আমি মনে করি সেটা আমার কিছুটা বেশি পয়সা হলে আজকে সে কালেক্ট করছে, কালকে আরো বেশি দিয়ে কালেক্ট করবে। আমি ছবি ঘরে রেখে কি করব? আমি ছবি আঁকার রসদ পাবো, আমার পরিচিতি বাড়বে। আজকে 5 দিয়ে কিনেছে, কালকে 10 দিয়ে কিনবে, কাল 15 দিয়ে কিনবে। এখন আমার সত্যি কথা বলতে কি সতুদা, আমি সারা বছর যা পেন্টিং বিক্রি করি আমার চলে যায়। আমার আলাদা বায়ার্স আছে, তারা আমার ছবি কেনে, হাবিজাবি কেনে, ফলে আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু আবার এই করোনার সময় বুঝেছি দাদা, চাকরি না থাকলে কি কি অবস্থা। ঠিক একদম তাই। তোমাকে একটা কথা বলি, আমি তো দিল্লিতে একাধিকবার গিয়েছি। চাঁদনি মার্কেট মূলত ইলেকট্রনিক মার্কেট, কিন্তু সেখানেও ছবি বিক্রি হয়, অন্যান্য জিনিসের পাশাপাশি ছবি বিক্রি হচ্ছে, এবং সাধারণ মানুষ আর 5টা অন্যান্য জিনিস কেনার পাশাপাশি ছবিটাও দেখে কিনে নিচ্ছে। তোমাদের কি বা আমাদের একবার মনে হয় না যে আমাদের এখানে এরকম একটা জায়গা হোক, একটা জায়গা থাকুক যেখানে সকলের ছবি আঁকা থাকবে, যার দরকার সে কি? আমরা এইটার জন্যই, তুমি তো জানো রানাঘাট আর্ট প্লাজা, শুনেছো হয়তো, বোম্বেতে এরকম প্রীতিশ নন্দী করে দিয়েছিলেন আর্ট প্লাজা। সেখানে 1 লাখ 1.5 লাখ টাকা বোম্বে জাহাঙ্গীর আর্ট গ্যালারি ভাড়া করায় শহরতলি শিল্পীদের সবার সম্ভব না। ওখানে সব ছবি টাঙিয়ে দিচ্ছে, ছবি এঁকে ফ্লাইং বায়ার্সে ছবি কিনে, তুই ভাবতে পারবে না 20,000, 10,000, 15,000 টাকা দিয়ে ছবি ফ্লাইং বায়ার্সে এসে পকেটস্থ করে কিনে নিয়ে যাচ্ছে। আমি ওই আইডিয়া দেখে আমি আমাদের চেয়ারম্যানকে বলেছিলাম, কৌশলদেব বর্মন, ওনাকে প্রণাম, নমস্কার, সরি কৌশলদেব বন্দ্যোপাধ্যায়, ওনাকে আমি মানে নমস্কার জানাই। উনি ভীষণ কালচারাল মানুষ। আমি এই প্রপোজটা আগেও দিয়েছিলাম, কিন্তু বাস্তবায়িত হয়নি। শহর সৌন্দর্যায়নের জন্য রানাঘাট পৌরসভা যেটা করছে, আমি তখন এই প্রস্তাবটা ওনার কাছে দিই। তা উনি আমার এই প্রস্তাবটা করে সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার সাহেবকে ফোন করে বলছে, পুলকদা তুমি দিন দেখো, আমি পুজোর পরেই কাজ শুরু করব। এমনকি ভোট দিন ঘোষণা হবে বলে একদম দ্রুততার সঙ্গে 26 জানুয়ারি ওপেন করে দিয়েছে। আচ্ছা, উদ্দেশ্য খোলামেলায় জায়গায় ছবি টাঙানো থাকবে, লোকের চোখে সেই সব ছবি থাকবে, সেই ছবিটা যাতে লোকে কিনে নিয়ে যেতে পারে। ছবি জিনিসটা কি সেইটা, এবার যেরকম আমরা বিশ্ব শিল্পকলা দিবসে ওইটা করেছিলাম, আমরা 600 থেকে শুরু করে 2000 টাকা মধ্যে ছবির দাম রেখেছিলাম। 5-6 জনের শিল্পকর্ম সব বিক্রি হয়ে গেছে। আমি জানি 100টা লোক কিনবে না, কিন্তু 5টা লোক কিনুক। তবে কি আমাদের এখানে রুচির বা কি রুচির ঠিক বলবো, রুচি হয়তো আছে, কিন্তু সেই সাহসটা নেই মানুষের মধ্যে। ধরো 30 লাখ 25 লাখ টাকা দিয়ে একটা ছবি ফ্ল্যাট কিনছে মিনিমাম, সেখানে সাজাতে একটা 10,000 টাকা বাদই দাও, 5,000 টাকা দিয়ে যে কোনো শিল্পীর ছবি কিনতে পারে না। ঠিক কেনা যায় একটু। ওরা কিন্তু ভাবে যে বাবা শিল্পী মাত্রই যে বোধহয় এত দাম নেবে, এবং আমি যে ছবিটা কিনবো সে ছবিটা দ্বিতীয় হবে না, ছবির বিশেষত্ব তো এইটা। একদম, সেটাই তো মৌলিক ছবি, তবে তোমার ঘরে সেটা আরো মানে তোমার অলংকারটা আরো বৃদ্ধি পাবে। এটা তো আমার গ্যালারি আছে, তারা আমার সারা বছর ছবি কেনে, আর মানে বিয়ে বাড়িতে তাদের কাছ থেকে প্রচুর ছবি কিনে নেয়, বিয়ে বাড়িতে গিফট দেবে বলে। কারণ বিয়ে বাড়িতে বা কাউকে বলে, আমি সেই গ্যালারির আমাদের যে বসকে জিজ্ঞাসা করেছিলাম, স্যারকে, স্যার এরা বলছে তুমি জানো না, মানে কাউকে এমনি সাধারণ একটা গিফট দেওয়ার থেকে ছবি দিলে ভীষণ খুশি। একদমই তাই। আচ্ছা, তোমার ছবি এ পর্যন্ত কোথায় কোথায় গিয়েছে জানতে পেরেছো? আমার ছবি বোম্বেতে প্রথম একজন শঙ্কর কৃষ্ণন বলেন প্রবাসী ভারতীয়, উনি ইউএসএ তে থাকেন। উনি আমার রেড ডোর বলে একটা ছবি আছে, তোমার এখানে দিয়েছি প্যাস্টেলে, দেখবে তুমি এখানে আছে, প্যাস্টেলে করা। আমি যে স্টুডিওতে ছবি আঁকতাম সে বাড়ির দরজাটা উনি সব গ্যালারি ঘুরে ঘুরে এসে আমাকে ওই ছবিটা পছন্দ করে কিনে নিয়েছিল। বলে আমি তো কাছে নিয়ে যেতে পারবো না, তা আপনি আমাকে করে দিন। পরের দিন আবার এসেছিলেন, আমি যা হোক ওটা মুড়ে একটা খাপের মধ্যে পড়ে ওনাকে দিয়েছিলাম। ইউএসএ তে গিয়েছে, বাংলাদেশে গিয়েছে, কলকাতাতে কানাডিয়ার এক ভদ্রলোক সেও কিনেছে, তারপরে হায়দ্রাবাদে আছে, তোমার দিল্লিতে আছে। দিল্লিতে আমার প্রচুর ছবি কিনেছে, বোম্বেতে আছে, গণেশ ফণেশ হাবি হাবি অনেক ছবি কিনেছে, হ্যাঁ, হায়দ্রাবাদে কিনেছে, কলকাতায় কিনেছে। আর কি হয়,
কলকাতায় আমার প্রচুর, যেমন আমি জানি না, গ্যালারি আমার কাছ থেকে প্রচুর ছবি নিয়েছিল। আমার বাড়ির লোক, আমার রিলেটিভরা নাইট অ্যাঙ্গেল আর এন টেগরে দেখাতে গিয়ে দেখে আমার বাড়ির সেই যে চূর্ণী নদী, সেই আমার স্টুডিওর পাশে বাসঝাট দিয়ে যাওয়া, সে সমস্তগুলো ছবি ওইখানে আছে। তোমার আঁকা ছবি, আমার আঁকা ছবিগুলো ওইখানে, আমি Nightingale-এ? দেখে নাইট অ্যাঙ্গেলে, কারণ ওগুলো গ্যালারির মাধ্যমে কিনেছে। হ্যাঁ, কত ভালো লাগে হঠাৎ করে হ্যাঁ, গিয়ে যদি দেখে। তবে ওই যে ভদ্রমহিলা আমাকে তুলেছেন আর কি, খুব পছন্দ করে, সে ভদ্রমহিলা রিসেন্ট মারা গেছেন। আচ্ছা, হ্যাঁ, আমাকে একটা এক্সিবিশন করাবে বলেছিলেন, তা আমি স্যারকে বলেছি, স্যার বলেছেন যে এই রিসেন্ট আমার 4th একক হুম, হবে, উনি পুরোটাই স্পন্সর করবেন। ওটা নভেম্বর 20 থেকে 26 এটা হবে। আর দিল্লিতে আমাদের গ্রুপ শো, এটা নিয়ে আমরা যাব। এটা হচ্ছে তোমার 29 সেপ্টেম্বর থেকে নভেম্বর 4 তারিখ পর্যন্ত আমাদের গ্রুপ শো দিল্লিতে হবে। সত্যি কথা বলতে কি, লকডাউনে আমি বসে থাকি, আমাকে ফোন করে বলেছিল ওই একটা বছর কয়েক মাস অসুবিধা যায় যে এখনই তো পিকে, এখনই তোমার কাজ করার সময়, আচ্ছা। তুমি এই কাজগুলো আমাকে করে দাও, তুমি আর সময় পাবে না। আমি এখান থেকে করে কুরিয়ারে পাঠিয়ে দিয়েছি। বাহ, ঘাত প্রতিঘাত দারিদ্র প্রচুর এর মধ্যে এসেছি, কিন্তু এইসব বিভিন্ন লোকের সাথে আমি নাটক করি কেন, আমি গান গাই কেন, আমি ছবি আঁকি কেন, আমি মূর্তি করি কেন, মূর্তি না করলেও আমি পালেদের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারি, আমার ভালো লাগে। কারণ আমার এই চারিদিকে মানে বিভিন্ন যে সমস্ত আমি একটা বন্ধুর সাথে কথা বলবো, আমার যে সে জেনারেল অন্য লাইন নিয়ে কথা বলবে, রাজনীতি নিয়ে কথা বলবে, তাতে আমার আখেরে লাভ কিছু হবে না। ঠিক। আর যখনই গল্প করবো, আমার পেন খাতা কিন্তু দাদা চলবে, আমার স্কেচ কিন্তু রেগুলার চলে। এখন ওইটা রেগুলার না করলে আমার চিন্তা ভাবনা, আমার কেন, কোনো শিল্পীরই আমার মনে হয় চিন্তা ভাবনা আসবে না। এই স্কেচ যে রোজ করবে তার কোনো কিছুতে আটকাবে না। তুমি ড্রয়িং যেখান থেকে শুরু করতে বলবে সে করবে। তোমার স্টুডেন্টদের মধ্যে বেশ নাম করেছে সেরকম কেউ আছে? স্টুডেন্টদের মধ্যে নাম করেছে, আছে স্কাল্পচার অনেক স্টুডেন্ট আছে, বিদেশে থাকে, শান্তিনিকেতন থেকে পাশ করে, কেউ ইয়েতে বাইরে ছিল, তারপর আরেকজন আছে সে বিদেশে, তোমার ইউএসএতে, তারপরে লন্ডন, এসব ঘুরে সে এখন ইয়েতে আছে, হায়দ্রাবাদে আছে বোধহয়। এরকম বহু অনেক আছে। অনেক আছে, কার নাম বলবো। এমনকি সে স্কাল্পচার নিয়ে ভীষণ ভালো পড়াশোনা করেছে, সে লিখেওছে, আর্ট ইন্ডিয়াতে লিখেওছে, খুব ভালো সে। আমার এরকম বহু, মানে তারা কিন্তু আমাকে খুব এখনো সম্মানটা দেয়। আমাকে তারা কেন, সবাই আমার স্টুডেন্টরা বলে, পরিচিত মানুষ, মানে সম্মানটা আমাকে পাই আর কি। এই যে লং টাইম, প্রায় 4 দশক ধরে তুমি ছবি আঁকছো, এই 4 দশক তুমি কতজন স্টুডেন্টকে আঁকা শিখিয়েছো? এখন ধরো কয়েক হাজার? মানে তাদের, হ্যাঁ সে তো অবশ্যই, মানে তাদেরকে আমি চিনিও না, তাদের ছেলে মেয়েদের বলছে, ও স্যার আমার ছেলেকে বা মেয়েকে এনেছি, আপনাকে নিতে হবে। সেই পরম্পরাটা সেই পরম্পরা তারা রাখছে। এখনো বলে আর্ট কলেজে অ্যাডমিশন টেস্ট দিতে গেলে পিকের কাছে যাও, আর্ট কলেজ ছেলে মেয়েরা আসে, এই বছরে অ্যাডমিশন টেস্ট দিয়েছে। আমি বলি দেখো, আমি তো সেইভাবে এই সময়ের মধ্যে এলে আমি পারবো, কারণ আমার দাদা সত্যি কথা বলতে কি, আমার নিজের কাজটা তো করতে হবে। আগে আমি শিল্পী, তারপরে শিক্ষক, শিল্প শিক্ষক। হ্যাঁ, ফলে আমি আমার ছবি আঁকাটা না আঁকলে আমার মনে হয় না যে আমি হারিয়ে যাব। ধরো আজকে আমি ছবি আঁকছিলাম, আমি শুধু শিখিয়েই যাচ্ছি, আমি তো হারিয়ে যাব। আর এটা এমনই জিনিস না, তুমি যত কম অভ্যাস করবে তত তুমি তোমার মনের মধ্যে ভীতি সৃষ্টি হয়, পিছিয়ে পড়বে। তখন না দাগ টানতে গেলে কোনো অসুবিধা নেই, অনেক অসুবিধা। আজকে তো অনেকক্ষণ আমরা অনেক পুলকদার কথা শুনলাম। একটু শেষ করব মধুরেণু সমাপয়তের মতন, একটু একটা দুকলি গান দিয়ে একটু শেষ হোক। তাহলে আমি বলবো তোমার পছন্দের। আমি একটা মুকেশ সাহেবের একটা গান দিয়ে শেষ করি। জানে কাহাं गए वो दिन कहते हैं मेरी राह ने नजरों न हम बिछाएंगे, जाने कहां गए वो दिन कह देते मेरी राह ने
नजरों न हम बिछाएंगे, चाहे कोई कि तुम न हो, चाहेंगे तुमको उम्र भर, मुझको न भूल पाएंगे, जाने कहाँ मेरे कदम जहाँ परे सजदे किए थे यार ने, मेरे कदम जहाँ परे सजदे किए थे यार ने, मुझको रुला रुला दिया जाती हुई बहार ने, जाने कहाँ गए वो दिन, कह देते मेरी राह ने, तुमको न भूल पाएंगे, जाने कहाँ गए वो दिन। তো আজকে আমরা শুনলাম বহুমুখী প্রতিভার অধিকারী, যিনি একাধারে মৃৎশিল্পী, যিনি একাধারে অঙ্কন শিল্পী, সঙ্গীত শিল্পী, তার জীবন সংগ্রামের কথা পুলক কর্মকার এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আশা করি আপনাদের আজকের অনুষ্ঠান ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো আজকের এই এপিসোডটা, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা আপনাদের বলে রাখি, আপনাদের মধ্যে যদি কোনো এই ধরনের প্রতিভার খোঁজ থাকে, যিনি বহুমুখী প্রতিভার অধিকারী এবং বিভিন্নভাবে সংগ্রাম করে উত্তরণ হয়েছে তার, যদি এরকম কোনো খোঁজ থাকে আপনারা আমাদের জানাতে পারেন তার প্রতিভার কথা। আমরা তার সঙ্গে যোগাযোগ করব এবং এই অনুষ্ঠানে আমরা তাকে আমন্ত্রণ জানাবো। আমাদের টেলিফোন নম্বর 7908628521। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবার একটা কোনোদিন এরকম ধরনের এপিসোড নিয়ে হাজির হব। পুলকদা, নমস্কার আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ।